ওয়েলকাম বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই ট্রাভেল উইথ নীলাঞ্জনের ব্র্যান্ড নিউ এপিসোডে। আশা করি সবাই ভালো আছেন। থাম্বনেল দেখে এতক্ষণে জেনে গেছেন যে আজ আপনাদের নিয়ে যাব ঝাড়খণ্ডের অন্যতম জনপ্রিয় ডেস্টিনেশন মনসুন কুইন নেতারহাটে। আজকের এই একটা পর্বেই আপনাদের ঘুরিয়ে দেখাবো নেতারহাটের সমস্ত ট্যুরিস্ট পয়েন্টগুলো, আর দেখাবো রাতে থাকার বেস্ট অপশন, সাথে যাবতীয় খরচের ডিটেলস। যারা নেতারহাট যেতে চান তাদের জন্য আজকের পর্ব হতে চলেছে একটা কমপ্লিট প্যাকেজ। তাই আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। কোনো সময় এমন হয় না যে ডেস্টিনেশনের থেকেও পথটা অনেক বেশি সুন্দর হয়ে যায়? আজকেও সেরকম একটা দিন। যাচ্ছি নেতারহাট, গুগলকে ফলো করে একটা গ্রামীণ পথের মধ্যে ঢুকে পড়েছি। একটা এমন সুন্দর স্পট খুঁজে পেলাম, মনে হচ্ছে এখানে কয়েকটা ঘন্টা কাটিয়ে যাই। দেখাবো আপনাদের। আমি এমনিতে গ্রামেরই ছেলে, কিন্তু এরকম একটা কিশলয়ের বইয়ের পাতা থেকে উঠে আসা পরিবেশ দেখে আমিও মুগ্ধ হলাম। চমৎকার ছায়াচ্ছন্ন নিরিবিলি পরিবেশে কিছুটা সময় না কাটিয়ে পারলাম না। তারপর ইউটিউবে চালালাম একটা বাঁশির সুর। চোখ আর কানের একসাথে আরাম। আহ, সে অভিজ্ঞতা অনেক দিন মনে থাকবে। আসলে এইসব হঠাৎ পাওয়া মুহূর্তগুলোই তো ভ্রমণের পাওনা, বুড়ো বয়সের মনের খোরাক। সামনে তখনও অনেকটা পথ, তাই আবার এগোলাম। অনেক মালভূমি, লাল মাটির ধুলো, কাঁটা ঝোপঝাড়, মাটির বাড়ির পাড়া পার করে আমরা এগোচ্ছিলাম। মসৃণ রাস্তা এঁকে বেঁকে এগিয়েছে সামনের দিকে। আমরা এখন একটা পাহাড়ের উপর দিয়ে যাচ্ছি, পাহাড় চড়ছি। অ্যাকচুয়ালি জানি না এটাকে মালভূমি বলা যায় কিনা। এই পুরো জায়গাটা মালভূমির, কিন্তু সাইজটা পাহাড়ের মতোই। প্রায় বিগত আধ ঘন্টা ধরে পাহাড়ি বাঁকে বাঁকে উঠছি। বেশ এক্সাইটিং লাগছে। যত বাঁক পার করছি তত নিজেকে কনফিডেন্ট ফিল হচ্ছে। তবে সাইডে দাঁড়িয়ে খাদ থেকে দেখতে গেলে বেশ উঁচু মনে হচ্ছে। বেশ উঁচুতে উঠে পড়েছি। এবার সামনে আর গুগল ম্যাপ দেখাচ্ছে 15 কিলোমিটার নেতারহাট। এই 15 কিলোমিটারই সম্ভবত আমাদের পাহাড়ে চলতে হবে। আর 15 কিলোমিটার আমরা নিচ থেকে উঠলাম, অর্থাৎ প্রায় 30 কিলোমিটার মতন রাস্তা আমরা পাহাড় চড়লাম। এই পাহাড়টাতে এসে পড়েছেন মানে নেতারহাটে আপনাকে স্বাগত। দিল্লি কিন্তু আর বেশি দূরে নয়। এই বিশাল গেটটা নেতারহাটের সীমানা নির্দেশ করছিল। এটা আগেই দেখেছিলাম অনলাইনে। উইন্ডস্ক্রিনে সামনাসামনি আসতেই নড়ে চড়ে বসলাম। মাত্র কয়েক মিনিট ড্রাইভ করেই এসে পড়েছি নেতারহাট চকে। চক কথাটার একটা অর্থ আছে, মোড়। আসুন ঘুরিয়ে দেখাই নেতারহাট চক। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি নেতারহাটের মেন চকে। এটা একটা বাজার এরিয়া। এখানে কিছু ফাস্টফুডের দোকান আছে, কিছু খাবারের দোকান আছে, কিন্তু এখন যেহেতু দুপুর 12টা বাজে, এই মুহূর্তে কিন্তু কোনো লাঞ্চের অপশন এখানে পেলাম না। বেশ খিদেও পেয়েছে, সেই রাঁচি থেকে গাড়ি চালিয়ে আসছি, কিন্তু এখানে
কিছু স্ন্যাক্স ছাড়া বিশেষ কিছুই নেই। আর এই জায়গাটাকে বলে নেতারহাট চক বা নেতারহাটের একটা বাজার আর কি। তো এইখান থেকে আমরা চলে যাব ডান দিকে, দেখাবো আপনাদের সেই রাস্তা দিয়ে কিন্তু যত হোটেল আর রেস্টুরেন্টের সমাহার বলেই খবর পেলাম। তো এবার যাব নেতারহাট চক থেকে নেতারহাট মেন টাউনের দিকে। এখানেই পোস্টার ব্যানারে ছেয়ে আছে নেতারহাটের বিভিন্ন হোটেলের নাম আর নাম্বার। এক ঝলক দেখে নিন আর জায়গা মতন পজ করে সেভ করে রাখুন, আর কোথাও খুঁজতে হবে না। তবে এগুলোর মধ্যে আমি কিন্তু ছিলাম একটা দারুণ জায়গায়, বলা যায় একদম ভিভিআইপি অ্যাকোমোডেশনে। চলুন দেখাই। নমস্কার বন্ধুরা, আমাকে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন একটা কমফোর্টেবল জায়গায় রয়েছি। ঠিক ধরেছেন, রয়েছি নেতারহাটে। চেক ইন করেছি, কিন্তু কোথায় করেছি সেটা জানাবার জন্যেই এই অল্প কিছুক্ষণের ভিডিও। আমরা রয়েছি নেতারহাট সার্কিট হাউসে। হ্যাঁ, সার্কিট হাউসে যে শুধুমাত্র ভিভিআইপিদের থাকবে তা নয়, তারা যখন অ্যাবসেন্ট থাকেন, তারা যখন এটা ব্যবহার করেন না, তখন গভর্নমেন্ট অনেক সময় ট্যুরিস্টদেরকে অ্যালাউ করে সেখানে থাকার জন্য। আমরাও এরকম একটা রুম অ্যাভেল করেছি। পুরো প্রপার্টিটাই ফাঁকা, একটা দুটো ফ্যামিলি আছে, ফলত রুম পেতে কোনো অসুবিধে হলো না। এখানকার আজকে মোটামুটি সমস্ত হোটেলেই ফাঁকা ফাঁকাই যাচ্ছে যেহেতু উইকডেজ। তবে সার্কিট হাউসে থাকার অন্যতম একটা কারণ হলো সার্কিট হাউসে থাকার অভিজ্ঞতা। যেখানে নেতা মন্ত্রীরা থাকে সেই রকম একটা জায়গায় থাকার একটা অভিজ্ঞতা হলো। আর একটা সার্কিট হাউসের ভিতরটা কেমন হয় সেটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো থ্রু ট্রাভেল উইথ নীলাঞ্জন। তবে যেরকম এক্সপেকটেশন নিয়ে এসেছিলাম ঠিক সেরকমই পেলাম। পুরো প্রপার্টিটা বিশাল বড়, প্রচণ্ড পরিষ্কার পরিচ্ছন্ন, আর সমস্ত রকম অ্যামেনিটিস আছে। আমরা একটা এসি রুম নিয়েছি, সেই রুমটা আপনাদেরকে দেখাবো। আর এই এসি রুমের ট্যারিফ বা রুমের ভাড়া পড়েছে 2000 টাকা। সেই সকাল 8টার সময় বেরিয়েছিলাম রাঁচির দশম ওয়াটারফল থেকে, আর ঠিক দুপুর 12টার সময় এসে পৌঁছলাম নেতারহাট। 4 ঘন্টা লেগে গেল প্রায় 160 কিলোমিটার কভার করতে। নেতারহাট কিন্তু একটু পাহাড়ি জায়গা, সেই দার্জিলিং গ্যাংটকের সঙ্গে তুলনা করবেন না, কিন্তু লাভা গোছের আর কি জায়গা। প্রায় 30 কিলোমিটার ধরে আমরা পাহাড়ি পথে উঠে এখানে এসে পৌঁছেছি। রাস্তাও, বাকি রাস্তাটা খুব সুন্দর, কিন্তু বেশ চাপা, ওয়ান ওয়ে, আর প্রচণ্ড আঁকা বাঁকা। মালভূমি রাস্তা যেরকম হয়, উঁচু নিচু আঁকা বাঁকা, এমনি। সেই জন্য সময় লাগলো 4 ঘন্টা। লাঞ্চ করলাম ডিমের ঝোল ভাত দিয়ে। এইবার 8 ঘন্টা খানেক বিরতি, বিশ্রাম। তারপরে আমরা বেরোবো নেতারহাটের কয়েকটা কাছে পিঠের স্পট কভার করব বলে। নেতারহাটে কিন্তু দেখার অনেক কিছু রয়েছে, তার একটা লিস্ট শেয়ার করব স্ক্রিনে, এক্ষুনি দেখতে পাবেন। তবে আজকে মনে হচ্ছে সব কটা স্পট কভার করা যাবে না। ওয়েদার এখন বেশ ভালো, সুন্দর রোদ উঠেছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া। আর আমরা কাছে পিঠে যে কটা স্পট কভার করা যায় আমরা বেরিয়ে পড়বো 8 ঘন্টার মধ্যে। নেতারহাটে যে কয়েকটা মেন দ্রষ্টব্য জায়গা রয়েছে তার একটা সুন্দর লিস্ট এই নেতারহাটে গভর্নমেন্ট থেকেই টানিয়ে দেওয়া রয়েছে। তো তার মধ্যে একটা জায়গায় আমরা এসে পৌঁছেছি যার নাম আপার ঘাগরি ফলস। ঘাগরি একটা ওয়াটারফল। এই জলপ্রপাতের যে জায়গাটা, সেই জায়গাটা নেতারহাট থেকে মাত্র 5 কিলোমিটার দূর। রাস্তা সরু হলেও রাস্তা মোটামুটি ভালো, যে কোনো গাড়ি চলে আসবে। এসেই দেখবেন একটা বিরাট বড় পার্কিং স্পেস, ঠিক যেমন এখানে গাড়িটা পার্ক করেছি। তারপর হেঁটে আমরা সেই লোকেশনে পৌঁছচ্ছি। কিন্তু মজার ব্যাপার, এই যেটা ঘাগরি ফলস একটা ট্যুরিস্ট অ্যাট্রাকশন পয়েন্ট, এখানে 2-4টে ছাগল ছাড়া জনমনীষীর চিহ্নটুকু নেই। একজনকে যে জিজ্ঞেস করবো যে এখানে নেমে কোথায় যাব, কোন দিক দিয়ে গেলে ওয়াটারফলটা দেখা যাবে, সেটা বলার কেউ নেই। আমি ছাড়া আরেকটা গাড়ি দাঁড়িয়ে রয়েছে, কিন্তু তার ড্রাইভারও নেই, তার লোকজনও নেই। হয়তো তারা স্পটে পৌঁছে গেছে। তারা একটু জিজ্ঞেস করে নি, কোথায়, কোন দিকে? আচ্ছা, দে আর স্টিল সার্চিং। আমরা একদম স্পটে পৌঁছে গেছি, গুগল ম্যাপও বলছে আমরা স্পটে আছি, কিন্তু ঘাগরি ফলসটার যে যাওয়ার রাস্তাটা সেটা এখনও বুঝতে পারছি না। পুরো জায়গাটা জঙ্গলে জঙ্গলে গাছে গাছে ঘেরা। এই জায়গাটা বিস্তীর্ণ একটা প্রান্তর, ওইখানে গাড়ি, আর ওই যে এখান দিয়ে রাস্তা চলে গেছে সোজা নেতারহাটের দিকে। এবার ফলসটা কোথায়, ওয়াটার ফলসটা কোথায়, সেইটা আমরা খুঁজবো। এখানে আপার গাগরি ওয়াটারফল ছাড়াও রয়েছে লোয়ার গাগরি ওয়াটারফল, হয়তো এই ওয়াটারফলের নিচের দিকটা। তো যাই হোক, আপাতত এটা দিয়ে শুরু করলাম। এরপরে যাব কোয়েল ভিউ পয়েন্ট।
কোন কোন জায়গা যাব, কোন কোন জায়গা এখানে অবশ্যই দেখতে হবে, আর কোন কোন জায়গা স্কিপ করলেও চলবে সেটা এই ভিডিওতেই থাকবে। সুতরাং পুরোটা এক মুহূর্ত স্কিপ না করে দেখতে থাকুন, সব ইনফরমেশন এখানে পেয়ে যাবেন। শেষে রাস্তা বোধহয় খুঁজে বার করা গেছে। দূরে থেকে আসছিল 2-3টে লোক, তাকে জিজ্ঞেস করে দিবাকর আর অমিত সেই ঘাগরি ফলসে যাওয়ার রাস্তাটা খুঁজে পেয়েছে। রাস্তা খুঁজে পাওয়া গেছে, আর যে রাস্তা খুঁজে পাওয়া গেছে ভীষণ ইন্টারেস্টিং। একটা জঙ্গলের মধ্যে দিয়ে ছোট্টখাট্ট ট্রেক, রাস্তাটা একটুখানি ঢালু টাইপের দেখাবো। আর রাস্তার মার্কিংটা পাথরের উপর সাদা রং করে করা আছে, বেশ মজা লাগছে। কিন্তু চারিদিকে শাল, সেগুন, ওদিকে ইউক্যালিপটাস গাছ দেখতে পাচ্ছি, এরকম গাছের জঙ্গল। আমি বলবো যেহেতু জঙ্গলের মধ্যে কিছুটা পায়ে হেঁটে আপনাকে ফলস অবধি পৌঁছতে হবে, তাই এই জায়গায় দিনের শুরুর দিকে আসুন অথবা দুপুরের মধ্যেই এই জায়গাটা দেখা শেষ করুন। তার চেয়ে আপনি কোয়েল ভিউ পয়েন্ট, সানসেট পয়েন্ট, এইগুলো জায়গা আপনি বিকেলের দিকে রাখুন। এই সব জায়গাগুলো আগে দেখে ফেলুন। ঔরঙ্গা নদীর উপনদী ঘাগরি নদীর এই জলপ্রপাতে যেতে হলে জঙ্গলের মধ্যে দিয়ে এই ছোট্ট ট্রেকটি করতে হয়। পথটা বেশিরভাগ সমতল হলেও শেষের কিছুটা অংশ বেজায় খাড়া, সিনিয়র সিটিজেনদের জন্য প্রায় দুঃসাধ্যই। আপার ঘাগরি ফলসের চেয়ে লোয়ার ঘাগরি ফলস বেশি সুন্দর। নেতারহাট থেকে লোয়ার ঘাগরি ফলস প্রায় 10 কিলোমিটার দূরে। হ্যাঁ, এই পুঁচকে জলাধারটাই আপার ঘাগরি জলপ্রপাত নামে পরিচিত। পুরো জায়গাটা পাতলা জঙ্গলে ঘেরা। অন্যদিকে লোয়ার ঘাগরি ফলসটা কিন্তু বেশ উঁচু, প্রায় 320 ফিট উচ্চতা থেকে জল গড়িয়ে নিচে পড়ে। আপনার কেমন লাগলো আপার ঘাগরি ফলস জানান কমেন্ট বক্সে। দেখলেন ঘাগরি ফলস, আপার ঘাগরি ফলস। এবার পালা একটুখানি ইনফরমেশন দেওয়ার। আমার ব্যক্তিগত মতামত, মিস করলেও কিছু যায় আসবে না। এই একটা বনপথের মধ্যে দিয়ে প্রায় 300 মিটার এসে একটা খাড়া সিঁড়ি দিয়ে 5-6 ধাপ নেবে একটা ফলস, ছোট্ট ফলস। দেখে যা মনে হলো প্রচণ্ড বৃষ্টি হলেও মনসুন সিজনে একটু জলের পরিমাণ বাড়বে বটে, তবে জলটা যেখান থেকে পড়ছে সেটা খুব উঁচু নয়, প্রায় কোমর সমান জায়গা থেকে জল নিচে পড়ছে। ফলে যতই বৃষ্টি হোক আমার মনে হয় না খুব একটা আহামরি হবে। তবু বলবো, যদি নেতারহাটে এসে থাকেন মাত্র 5 কিলোমিটার দূরে, হাতে সময় থাকলে একবার ঘুরেই যান। আর ট্রাভেল উইথ নীলাঞ্জনকে সবসময় যে 100% বিশ্বাস করতে হবে এমন কথা তো নেই, নিজে হাতে কলমে দেখে যেতেই পারেন। তবুও যদি বাই এনি চান্স মিস করতেই হয়, সময়ের অভাব থাকে, আপার ঘাগরি ফলস করতে পারেন, অসুবিধা নেই। আরেকটা ইনফরমেশন, এই যে আপনি জায়গাটা ঘুরলেন, ঘুরে দূর তেমন কিছুই নেই, এই যে বললেন তার জন্য পয়সা লাগবে। কত? প্রবেশ মূল্য 10 টাকা পার হেড, আর গাড়ি রাখার জন্য 20 টাকা। ঔরঙ্গা নদীর জল ধরে তৈরি হয়েছে এই নেতারহাট ড্যাম। বাঁধের জল একদিকে যেমন কানায় কানায় পূর্ণ, অপরদিকে সবুজ শুকনো কৃষি জমি, চারিদিক খোলা জায়গায় হুহু ঠান্ডা হাওয়া বইছিল। জ্যোৎস্না রাতে এখানে আসলে জলে চাঁদের প্রতিচ্ছবি ভারী চমৎকার দেখায়। বাঁধের উপরটা সুন্দর গাড়ি চলার রাস্তা। বাঁধের উপর দিয়ে এই ড্রাইভটা অনেক দিন মনে রাখার মতন।
এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি নেতারহাট ড্যামের সামনে। আমার পিছনে বিশাল জলরাশি। ড্যাম বলা হচ্ছে এই কারণেই, কারণ চারিদিকে উঁচু মালভূমির দেওয়াল, মাঝখানে জলটাকে স্টোর করে রাখা হয়েছে। আর আমরা যে রাস্তার উপরে দাঁড়িয়ে রয়েছি সেটা একটা বাঁধ, প্র্যাকটিক্যালি এটা একটা বাঁধ। আর বাঁধের ওই পারে দেখাবো, সেই দিকে রয়েছে বিস্তীর্ণ কৃষি জমি। আর ওইখানে দুটো ইঞ্জিন ঘর রয়েছে এইখানটাতে, যেখান থেকে জলটা ইঞ্জিন ঘরের পাইপের মাধ্যমে ওই পারে জমি জমাতে এবং বিভিন্ন কাজে এখানে ব্যবহার করা হয়। অর্থাৎ জলটাকে ন্যাচারালি স্টোর করে রাখার যে একটা জায়গা, এই জন্য এটাকে ড্যাম বলছে। পুরোপুরি ন্যাচারালি না, এই বাঁধটা তৈরি করা হয়েছে। আর এই বাঁধটা বর্তমানে রাস্তার উপরেই গাড়ি দাঁড় করিয়ে রেখেছি। বিশাল বড় ড্যাম, বিশাল বড় জলরাশি। তারপরেও বলবো, যেহেতু মনসুন আসতে আর কয়েকটা মাস বাকি, বর্ষাকাল নেমে গেলে কিন্তু এই জল আরও পরিপূর্ণ হয়ে ওঠে এবং পুরো জায়গাটা আরও বেশি আকর্ষণীয় হয়ে ওঠে। তবে এই মুহূর্তে যা জল আছে বেশ লাগছে দেখতে। কয়েকজন লোক মাছ ধরছে। ওইখানে রয়েছে কিছু বোটিং অ্যাক্টিভিটি, আপনি চাইলে বোটিংও করতে পারেন, আমি দেখাবো সেই দৃশ্য। নেতারহাট লেক থেকে মাত্র 2 কিলোমিটারের মধ্যেই এই কোয়েল ভিউ পয়েন্ট। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি কোয়েল ভিউ পয়েন্টে। এটা আসলে একটা ফরেস্ট। এই ফরেস্টের মধ্যে দিয়ে পায়ে হেঁটে একটা ভিউ পয়েন্টে পৌঁছতে হয়। ভিউ পয়েন্টের দৃশ্যটা আপনাদের দেখাবো। ওই যে পার্কিং স্পেস, ওখানে রেখেছি গাড়ি। অদ্ভুত ব্যাপার, উইকডেজে এসছি তো, ট্যুরিস্ট একদম নেই, শুধুমাত্র আমরা 3 জন ঘুরে বেড়াচ্ছি। এটা একটা ঝাউবনের জঙ্গল, উপরে বিরাট বিরাট লম্বা লম্বা ঝাউবন, আর তলায় পড়ে আছে কুশনের মতো, পা রাখছি গদি গদি কুশনের মতো ঝাউ গাছের পাতা আর ঝাউ ফল। আর আমরা এই ফরেস্টের ভিতর দিয়ে হেঁটে পৌঁছচ্ছি কোয়েল ভিউ পয়েন্টে। কোয়েল নদীর ধারে গড়ে ওঠা এই বিশাল ঝাউবনের জঙ্গল, আর জঙ্গল পার করেই একটা 180 ডিগ্রি দুর্দান্ত ভিউ। এটাই কোয়েল ভিউ পয়েন্ট। এখানে আসলে বেশ কিছু সময়ের জন্য আপনি চোখ ফেরাতে পারবেন না, এটা আমার গ্যারান্টি। ঝাউবনের মধ্যে দিয়ে ভিউ পয়েন্টে পৌঁছবার পথটাই ইটসেলফ মেসমেরাইজিং। ওই দূরে দেখা যাচ্ছে কোয়েল নদী। এখানে প্রবেশের কিন্তু কোনো নির্দিষ্ট সময় বা এন্ট্রি ফি নেই, তবে ফাঁকা জায়গা সন্ধ্যের পর অ্যাভয়েড করাই ভালো। ছোটনাগপুরের রানী নামে পরিচিত নেতারহাট ব্রিটিশ আমল থেকেই একটি পরিচিত প্রিয় জায়গা। ঘন বনের মধ্যে দিয়ে প্রবাহিত কোয়েল নদী এই স্থানের শান্ত পরিবেশকে আরও বাড়িয়ে তোলে। বছরের পর বছর ধরে কোয়েল ভিউ পয়েন্ট প্রাকৃতিক সৌন্দর্য এবং প্রশান্তির এক প্রতীক হয়ে উঠেছে। প্রতি বছর প্রচুর পর্যটক এই কোয়েল ভিউ পয়েন্ট দেখতে ভিড় জমান। যদিও আমরা লাকিলি একদম ফাঁকা পেয়েছিলাম, ফলে শান্ত পরিবেশকে আরও দুর্দান্তভাবে উপভোগ করতে পেরেছিলাম আমরা। তাহলে কেমন লাগলো কোয়েল ভিউ পয়েন্ট? আমার কিন্তু বেশ লেগেছে। এরকম একটা ছিমছাম জায়গা, ঘন ঝাউবনের মধ্যে দিয়ে একটা 180 ডিগ্রি ভিউ পয়েন্ট, সুন্দর লাগলো। নেতারহাট আসলে প্রত্যেকটা জায়গায় ভীষণ কাছে কাছে, 2 থেকে ম্যাক্সিমাম 5-10 কিলোমিটারের মধ্যে। স্কিপ করার কোনোটাই দরকার নেই, যদি না হাতে সময় একদমই কম থাকে। তবে কোয়েল ভিউ পয়েন্ট মিস করবেন না। চারিদিকে এই ঝাউবনের মেলায় নিজেকে হারিয়ে ফেলতে বেশ লাগবে। এই ফলগুলোর বৈজ্ঞানিক নাম ক্যাসুয়ারিনা একুইসেটিফোলিয়া, পাতি বাংলায় ঝাউ ফল। ন্যাচারাল কন্ডিশনে এই প্রথম দেখলাম ঝাউ ফল। বাড়িতে শোপিস হিসেবে রয়েছে 2-4টে।
পায়ের নিচে ঝাউ পাতার স্পঞ্জি গালিচা। যে যার মতন এদিক ওদিক ঘুরে লাফিয়ে ঝাঁপিয়ে উপভোগ করছিলাম তিনজনে। দাঁড়িয়ে রয়েছি সরকারি ফরেস্ট গেস্ট হাউসের সামনে। অনলাইন আর অফলাইন দু জায়গা থেকে বুকিং হয়। ভাড়া ডাবল বেডরুম 2000-এর আশেপাশে। বুকিং লিংক ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। 8টের সময় সানরাইজ পয়েন্টে চলে এসেছি। বুঝুন কাণ্ডটা। কিন্তু অদ্ভুতভাবে এটা আমাদের হোটেলের ঠিক পিছনেই। এদিক দিয়ে সম্ভবত সূর্য বেরোবে। একটা ছোট্ট বেদি মতন করা আছে, এখানে দাঁড়িয়ে সূর্যোদয় দেখতে হবে। পিছনে একটা হোটেল, ওই যে আমাদের গাড়ি, আর আমাদের হোটেলটা ঠিক পাশে। এখান থেকে পায়ে হেঁটে আরামসে চলে আসা যাবে। যদি কালকে সকালে ঘুম ভাঙে সানরাইজ দেখতে এখানে আসি, অবশ্যই সে দৃশ্য শেয়ার করব আপনাদের সঙ্গে। এই সুন্দর রাস্তা দিয়ে আমরা এখন চলেছি ম্যাগনোলিয়া সানসেট পয়েন্টের দিকে। নেতারহাট মূল শহর থেকে এই পয়েন্টের দূরত্ব প্রায় 9 কিলোমিটার। ছোটনাগপুর মালভূমির জঙ্গলে মোড়া একটা উঁচু পাহাড়ি চূড়া হচ্ছে এই সানসেট পয়েন্ট। নাম শুনেই আন্দাজ করেছেন যে এখান থেকে সুন্দরভাবে সূর্যাস্ত দেখা যায়। জায়গাটির উচ্চতা প্রায় 3700 ফিট। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি ম্যাগনোলিয়া সানসেট পয়েন্টে। এই ম্যাগনোলিয়া সানসেট পয়েন্টে একটা গল্প আছে, যেটা আমি আর কিছুক্ষণের মধ্যে আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানকার একটা মিথ, আরবান লেজেন্ড বলতে পারেন। তো যাই হোক, এই বিরাট পার্কিংয়ে গাড়ি রেখে আমরা এক্ষুনি ঢুকে পড়বো ম্যাগনোলিয়া সানসেট পয়েন্টে। যদিও সূর্য এখনও অনেকটা উপরে, বিকেল 4টে 4:30 মতো বাজে, আর সানসেট দেখতে গেলে বেশ খানিকক্ষণ এখানে অপেক্ষা করতে হবে। সবার প্রথমে একটু চা খাবো, গলা ভেজাবো, গলা শুকিয়ে কাঠ। তারপর আমরা সানসেট পয়েন্টটা ভালো করে ঘুরে দেখব, সেই সঙ্গে যথারীতি ঘুরে দেখাবো আপনাদেরকেও। আমরা এখানে পৌঁছেছিলাম বিকেল বিকেল। সূর্যাস্তে তখনও ঢের দেরি। মনটা ভীষণ চা চা করছিল। মাটির ভাঁড়ে দেশোয়ালি চা খেয়ে একদম রিচার্জড হয়ে উঠলাম। এবার এগোচ্ছি সেই বিশেষ সানসেট পয়েন্টের দিকে। গল্পটা এবার বলি। জায়গাটার নাম ম্যাগনোলিয়া সানসেট পয়েন্ট হয়েছে এক ব্রিটিশ কন্যে ম্যাগনোলিয়ার নামে। মেয়েটি ভারতে এসে এক স্থানীয় মেষপালকের প্রেমে পড়ে। স্বাভাবিকভাবেই পরিবারের তীব্র আপত্তি। তাই মেয়েটি একদিন মনের দুঃখে তার সাধের ঘোড়াটি নিয়ে ঝাঁপিয়ে পড়ে গভীর খাদের ভিতর। এই জায়গা থেকেই। তাই সানসেটের চেয়েও এক ব্রিটিশ নারী আর এক মেষপালকের বিরহের কাহিনীর জন্য বিখ্যাত এই জায়গা। পড়ন্ত সূর্যের আলো তখন ওই প্রেমিক যুগলের উপর পড়ছিল। অদূরে দাঁড়িয়ে ম্যাগনোলিয়ার আদরের ঘোড়াটি, আটারলি রোম্যান্টিক। ওদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়ে এগোলাম। সূর্যাস্ত পর্যন্ত অপেক্ষা করার আর ইচ্ছে নেই। ঘুরে দেখলাম এখানকার ব্যবস্থাপনা কিন্তু দুর্দান্ত। বেশ কয়েকটা টুকটাক চা স্ন্যাক্সের দোকান, সামান্য উঁচু করে দুটো ওয়াচ টাওয়ারের ব্যবস্থাও করা রয়েছে। পরিষ্কার পরিচ্ছন্ন চারিদিক। এদিকে সারা দিনের জার্নিতে আমরা ততক্ষণে বেশ ক্লান্ত। সেই সকাল 6টায় বেরিয়েছি, এখন ঘড়িতে প্রায় বিকেল 5টা। তাই আর দেরি না করে গাড়ি ঘোরালাম হোটেলের দিকে। হোটেল বললাম বটে, আসলে আমরা ছিলাম নেতারহাট সার্কিট হাউসে। সেই সময়টা ভিভিআইপি বুকিং ছিল না, তাই জায়গা পেয়ে গিয়েছিলাম। রুম প্রতি খরচা 2200 টাকা মতন। এয়ার কন্ডিশন রুম। নন এসি নিলে কম বেশি 1700 টাকা মতন পড়বে। তবে প্রপার্টি দেখে একদম পয়সা উসুল হয়ে গেল। বিশাল কার পার্কিং, দুর্দান্ত লোকেশন, বিশাল বিশাল সব ঘর, বিরাট ডাইনিং এরিয়া, চমৎকার রান্না। সার্কিট হাউসে আমার অভিজ্ঞতা কিন্তু দারুণ হলো। ট্রাভেল উইথ নীলাঞ্জন রেকমেন্ড করবে, নেতারহাটে এলে অবশ্যই একবার খোঁজ নিয়ে যান এই সার্কিট হাউসে। অপেক্ষাকৃত কম খরচায় সপরিবারে রাজকীয়ভাবে থাকতে এর কোনো জুড়ি নেই। তবে মদ্যপান আর নাচা গানার ইচ্ছে থাকলে একদম যাবেন না, এসব এখানে স্ট্রিক্টলি প্রহিবিটেড। ডিনারে জম্পেশ মুরগির ঝোল খেয়ে সার্কিট হাউসের ক্যাম্পাসটা একটু ঘুরে দেখব বলে বেরোলাম। হাইমাস্ট লাইটে ঝলমল করছে চারিদিক।
বিরাট সোলার সিস্টেমের ইকো ফ্রেন্ডলি ব্যবহার দেখে ভারী ভালো লাগলো। গাছে গাছে সাজানো চোখ ধাঁধানো বাগান, মাঝখান দিয়ে বাঁধানো পথ। একটু এগোতেই ভিতরের আর্নল্ড সোয়ার্জেনেগার চাগার দিয়ে উঠল সবারই। রাত্রেবেলা চারিদিকে সুন্দর আলোকসজ্জায় আলোকিত চারিদিক। আমরা হেঁটে বেড়াচ্ছি ক্যাম্পাসের ভিতরে সুন্দর সাজানো বাগানের ভিতর দিয়ে। আর একটা মজাদার জিনিস, এখন আমি রয়েছি ওপেন জিম সেকশনে। আমার পিছনে দেখতে পাচ্ছেন অনেকগুলো ওয়ার্কআউটের ইকুইপমেন্ট রয়েছে। এটাতে চেস্ট প্রেস, এটাতে শোল্ডারের কাজ হয়, এইটাতে লেগ প্রেস হচ্ছে, ওইটাতে ক্রাঞ্চেস, আরও অনেক কিছু রয়েছে যেটার নাম আমি সঠিকভাবে জানি না। এখানে আসলে শখ করে হোক বা আপনি যদি রেগুলার লাইফে জিম করে থাকেন, তাহলে এইখানে বেড়াতে এলে আপনার জিমিং সেশনটা কিন্তু মিস হবে না। কেমন লাগলো আজকের পর্ব জানান কমেন্ট বক্সে। আমাদের পাশের রাজ্য ঝাড়খণ্ড কিন্তু ভ্রমণ পিপাসুদের জন্য আজকাল হট কেক। দার্জিলিং গ্যাংটকে বোর হয়ে থাকলে ছোটনাগপুর মালভূমি হয়ে যাক। বিশেষ করে এই ভরা বর্ষায় নেতারহাটের জাস্ট কোনো তুলনা হয় না। ট্রেনে কিংবা প্লেনে আসলে নামতে হবে রাঁচিতে, সেখান থেকে 160 কিলোমিটার এই নেতারহাট। আর গাড়িতে এলে আমার রুট ফলো করুন, কোনো সমস্যা নেই। শুধু নাইট ড্রাইভ রেকমেন্ডেড নয়। বাড়তি কোনো তথ্যের জন্য খোলা রইল কমেন্ট বক্স। আজ তাহলে এটুকুই থাক, জলদি নিয়ে আসছি পরের পর্ব, যেখানে থাকবে বেতলা ন্যাশনাল পার্কের অ্যাডভেঞ্চারের গল্প। ততক্ষণ সুস্থ থাকুন, ব্যস্ত থাকুন আর বেড়াতে থাকুন।